কলকাতার সবচেয়ে ব্যস্ত রাস্তাগুলোর একটা ঠিক পাশেই লুকিয়ে আছে ২৫০ বছরের এক নিস্তব্ধ শহর, যেখানে সময় কাটা দাঁড়িয়ে আছে সেই ১৭৬৭ সালে। এখানে ঘুমিয়ে আছে হাজারো মানুষ, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো? তাদের মধ্যে ৮০% মানুষই মারা গিয়েছিল প্রায় ২০ থেকে ৩০ বছর বয়সে। কারো এপিটাফে লেখা অকাল মৃত্যু, কারো বয়সের জায়গায় লেখা মাত্র ২১। কিন্তু কেন এই সাজানো শহরটা হয়ে উঠেছিল এক অভিশপ্ত হোয়াইট ম্যানস গ্রেভ? কী এমন ঘটেছিল সেই সময় যার রহস্য আজও আমাদের ভাবিয়ে তোলে? আজ আমরা হাঁটব ইতিহাসের সেই অন্ধকার গলি দিয়ে, যেখানে হঠাৎ করেই তোমাদের মনে জাগিয়ে তুলবে কলকাতার হারিয়ে যাওয়া এক অজানা ইতিহাস। চলো আজ উন্মোচিত হোক সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির সেই অজানা রহস্য। সো হ্যালো এভরিওয়ান, আবার ওয়েলকাম জানাই আবার নতুন একটা ভিডিওতে। আজকে আমরা বরাবরের মতো কোনো একটা নতুন ন্যাচারাল প্লেসে ঘুরতে আসিনি। আজকে চলে এসেছি আমরা কলকাতার ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল প্লেস, বা অনেকে বলে থাকে কলকাতার ওয়ান অফ দ্য হন্টেড প্লেসও বলতে পারো। আজকে চলে এসেছি আমরা কলকাতার সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে। তো চলো পুরো জায়গাটা এক্সপ্লোর করা যায়। 52 মাদার টেরিজা সরণিতে অবস্থিত এই পার্ক স্ট্রিট সিমেট্রির সময়সূচি রয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা, এবং এর টিকিট প্রাইস 25 রুপিস পার পারসন, এবং ফটোগ্রাফির জন্য 50 রুপিস। ১৭৬৭ সালে তৈরি এই সিমেট্রিটি এশিয়ার অন্যতম প্রাচীনের কবরস্থান। অবাক করা বিষয় হলো, আমাদের চেনাই ব্যস্ত রাস্তার নাম ছিল আগে বিউরিয়াল গ্রাউন্ড রোড। পরবর্তীকালে স্যার এলিজা এম্পের ব্যক্তিগত হরিণের বাগানের কারণে এই এলাকার নাম হয়ে যায় পার্ক স্ট্রিট। এই ঐতিহাসিক সমাধিস্থলের ভেতরে ঢোকা মানেই হলো আধুনিক কোলাহল ছাড়িয়ে ২৫০ বছর আগের এক নিঃশব্দ ইতিহাসে প্রবেশ করা। তো পার্ক স্ট্রিট সিমেট্রিতে ঢোকার পরে আমরা বাঁদিক থেকে বেসিক্যালি এক্সপ্লোর করা শুরু করেছি। তো এটা আমরা বাঁদিকে একটা লেন ধরে হাঁটছি। এই দেখো সামনে, তোমরা দেখো দুই ধারে সারি সারি সিমেট্রি, ছোট বড় বিভিন্ন নানা ধরনের সিমেট্রি রয়েছে, আর সবগুলো কি বিশাল তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে একটা এপিটাফে লেখা রয়েছে জন অ্যালেন, সন অফ রিচার্ড অ্যালেন। এই যেটা 10 বছর বয়সে মারা গিয়েছিল হয়তো ছেলেটা, কত ছোট বয়সে মারা গেছিলো, কত বড় একটা দেখেছো তার জন্য। চলো নিজের সামনে এগোই। সমাধিস্থলের ভেতরে যত এগোচ্ছি, চারপাশের নিস্তবতা যেন আরও ঘনীভূত হচ্ছে। এখানকার প্রতিটি সমাধি এক একটি বিশাল স্মৃতিস্তম্ভ। লক্ষ্য করলে দেখবে এখানে সাধারণ সিমেট্রির মতো কাঠের বা পাথরের ছোট ক্রস খুব একটা চোখে পড়ে না। তার বদলে চারপাশ জুড়ে রয়েছে বিশালাকার গম্বুজ, পিরামিড এবং অবলিস্কির মতো স্থাপত্য। এর কারণ কি বলতো? আসলে এটি চার্চের অধীনস্থ কোনো কবরস্থান ছিল না, এটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি বিশাল ওপেন সেমেট্রি। তাই এখানে ধর্মীয় চিহ্নের চেয়েও মৃত ব্যক্তির সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস বোঝাতে ইন্দো সারাসেনিক এবং গ্রিক স্থাপত্যশৈলী বেশি ব্যবহার করা হতো। কিন্তু আজ এই রাজকীয় সমাধিগুলির আড়ালে লুকিয়ে আছে হাজারো তরুণ প্রাণীর অকাল বিদায়ের এক করুণ উপাখ্যান। এই দেখো সামনে একটা সমাধি দেখতে পাচ্ছি আমরা, এর ভেতরটা অন্ধকার। এই দেখো ভেতরটা কি বিশালভাবে বানানো হয়েছে। দেখো তোমরা জানলে অবাক হবে, এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে প্রায় ১৬০০টার বেশি এখানে কবর রয়েছে। আর সবথেকে অবাক করা বিষয়, এটা এখানে একটা রহস্য হচ্ছে যে তোমরা যদি প্রত্যেকটা এপিটা ভালো করে দেখো, এখানকার প্রায় 80% অফ দ্য মানুষ মোটামুটি 20 থেকে 30 বছরের মধ্যে মারা গেছে। তো কেন মারা গেছে সব রহস্যটা জানতে ভিডিওটা দেখতে থাকো। আমরা হাঁটতে হাঁটতে, বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আমরা একদম এন্ডে একটা জায়গায় চলে এসেছি। অ্যান্ড এই জায়গাটাতে আসতে তোমরা দেখো, এখানে কবরগুলো অতটা বেশি কনজেস্টেড না, অনেকটা দূরে দূরে রয়েছে, বাট এই জায়গাটার একটা আলাদা একটা ব্যাপার রয়েছে। দেখো সামনে কোনো একটা কবর রয়েছে, এলিজাবেথ অ্যানা, এজেড অফ 1 ইয়ার। দেখো কত ছোট ছোট অল্প বয়সে মারা গেছিলো, 1 বছর 4 দিনের একটা বাচ্চা এখানে কবর রয়েছে। পুরো জায়গাটা ঘুরে দেখলে আরও এরকম কত কবর দেখতে পাবো আমরা, জাস্ট তোমরা কল্পনা করতে পারছো। ঘুরতে ঘুরতে আমরা শেষের এমন একটা প্রান্তে এসেছি, এখানে এমন একটা সেকশানে দাঁড়িয়েছি আমরা। এখান থেকে এই যে কিছু কবরের এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে ব্যাপারটা না, জাস্ট তোমাদের জাস্ট গা কাঁটা দিয়ে উঠবে। জাস্ট তোমরা সামনের ভিউটা দেখো, এই কবরগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমি খুব বেশি লাউডলি কথা বলছি না, কারণ এই জায়গাটা নিজস্ব একটা শান্তি রয়েছে, তো আমি সেই শান্তি বিঘ্নিত করতে চাইছি না। এবং
যারা এর মধ্যে শুয়ে রয়েছেন ওনাদের শান্তি আমি বিঘ্নিত করতে চাইছি না, সেই জন্য একটু আস্তে কথা বলছি। বাট তোমরা এই জায়গাটা আস্তে দেখো, শত শত কবর এখানে রয়েছে। আর আমরা সেই হিস্টোরিক্যাল গ্রেভেডের মধ্যে থেকে আমরা পুরো জায়গাটা এক্সপ্লোর করার চেষ্টা করছি। এখন তোমাদের জানাবো কেন এত অল্প বয়সে প্রাণ হারাতে হতো সেই সময়ের মানুষদের। আসলে অষ্টাদশ শতাব্দীর কলকাতা ইউরোপীয়দের জন্য মোটেই বন্ধুত্বপূর্ণ ছিল না। ম্যালেরিয়া, কলেরা আর গুটি বসন্তের মতো মহামারী তখন শাসন করত এই শহরটিকে। চিকিৎসার অভাব আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সেই সময় কলকাতাকে ব্রিটিশরা ডাকত শ্বেতাঙ্গদের কবরস্থান নামে। মৃতের সংখ্যা এতই বেড়ে গিয়েছিল যে মূল কবরস্থানটি 1785 সালের মধ্যেই উত্তর দিকে আরও সম্প্রসারিত করতে হয়েছিল। এই নিঃশব্দ পাথরগুলো আর সেই কঠিন সময়েরই সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই গ্রেভিয়ার্ড বা এই সিমেট্রির এই সেকশন থেকে হাঁটতে হাঁটতে কিছু কিছু কবর তোমাদের এমনভাবে চোখ কাড়বে। এই যে এখন যেমন ধরো এই সামনে দেখো, যখন মনে হচ্ছে মমি না হলেও মনে হচ্ছে 3টে বাচ্চাকে মনে হয় পাশাপাশি শুয়ে রেখেছে এরকম মনে হচ্ছে। কারণ এই কবরগুলোর তো খুব একটা বেশি লম্বা না, এগুলো দেখে মনে হচ্ছে কোনো বাচ্চাকে শুয়ে রেখেছে। চলো সামনে কি দেখা যাক, আরও কী কী দেখা যায়। তো এখন আমি দাঁড়িয়ে আছি তখনকার দিনের ইংরেজ জেনারেল মেজর হিন্দু স্টুয়ার্টের কবরের সামনে। কেন হিন্দু স্টুয়ার্ট ওনাকে বলা হয়? তার কারণ উনি ইংরেজ হয়েও হিন্দু সমাজের জন্য অনেক কিছু করতেন, উনি হিন্দু শিবজায়গাকে অনেক ভালোবাসতেন। তাই তোমরা একটা জিনিস দেখো, ওনার কবরটার সাথে কিন্তু হিন্দু মন্দিরের অনেক মিল হচ্ছে। তোমরা ভালো করে স্ট্রাকচারটা দেখো, পুরো হিন্দু মন্দিরের মতো করে ওনার বানানো হচ্ছে। তো এটা হচ্ছে এই কবরটার বিশেষত্ব। এখন আমি তোমাদেরকে দেখাবো এই পাকশিস সিমেট্রির ওয়ান অফ দ্য কন্ট্রোভার্সিয়াল একটা কবর সম্বন্ধে। এটা অনেকেই বলে না বা অনেকে জানাও না তোমরা হয়তো। দেখো আমি এখন দাঁড়িয়ে আছি ডিরোজিও গেটের সামনে, আর ঠিক সামনেই ওখানে রয়েছে ভিভিয়ান ডিরোজিও। তোমরা যারা জানো না, উনি হচ্ছে তোমার ইয়ং বেঙ্গল যে গোষ্ঠী তৈরি হয়েছিল ভারতে স্বাধীনতার আগে, তো উনি ছিলেন ওনার প্রতিষ্ঠাতা ভিভিয়ান ডিরোজিও। এবার মজার ব্যাপার হচ্ছে, তোমরা যারা হিস্ট্রি জানো না তাদের জানিয়ে রাখি, এই কবরস্থানটা বানানো হয়েছিল 1767 সালে, অ্যান্ড 1830 সালে এটা টোটালি বন্ধ হয়ে যায়। এবার বন্ধ হয়ে যায় মানে এটা তো নয় যে পুরোপুরিভাবে বন্ধ, মাঝে মাঝে অনেক ছোটো ছোটোভাবে অনেক কবর এখানে দেওয়া হয়েছে। কিন্তু সবথেকে যেটা মিস্ট্রিয়াস ব্যাপার, ভিভিয়ান ডিরোজিও মারা যান 1831, তার 1 বছর আগে কবরস্থানটা বন্ধ হয়ে গেছিলো। বাট আমার কাছে একটাই প্রশ্ন, তোমাদের সবার কাছে একটাই প্রশ্ন, তাহলে ওনার কবরটা 1831-এ কী করে এটা কবরস্থ করা হতো? তো তোমরা যদি জানা থাকো এই মিস্ট্রিটা আমাকে অবশ্যই জানো। চলো তোমাদের কবরটা দেখি। দেখো এটা হচ্ছে যে ভিভিয়ান ডিরোজিওর কবরস্থান, আর তোমাদেরকে ডেটটা দেখিয়ে দিই। দেখো 1831, 26শে ডিসেম্বর উনি মারা যান। তো হিস্ট্রিটা তোমরা বুঝতে পারলে 1830 এটা বন্ধ হয়ে যাওয়ার পরেও ওখানে এনাকে কী করে কবরস্থিত করা হয়েছিল তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও। ভিভিয়ান ডিরোজিওর কবরটা ছাড়িয়ে যদি তোমরা সামনের দিকে এগোও, এই সামনের এই জাস্ট তোমরা কবরটা দেখো, এটা জাস্ট লাইক এ কলোজিয়াম টাইপও বানানো হয়েছে। অ্যান্ড কি দারুণ দেখতে এই জায়গাটা। এখানে পরপর 1, 2, 3, 4, 5 জনকে কবরস্থিত করা হয়েছে এখানে, একসাথে 5 জনকে। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে 1767 সালে শুরু হওয়া এই বিশাল কবরস্থানটি কেন মাত্র কয়েক দশকের মধ্যেই বন্ধ করে দিতে হয়েছিল। আসলে 1790 সালের পর থেকেই এখানে নতুন সমাধি দেওয়ার জায়গা ফুরিয়ে আসতে থাকে। সমাধিস্তম্ভে কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় 1830 সালের পর পাকাপাকিভাবে এর দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর শুরু হয় এক দীর্ঘ অবহেলার অধ্যায়। রক্ষণাবেক্ষণের অভাবে একসময় এই ঐতিহাসিক সমাধিগুলি জঙ্গলে ঢেকে গিয়েছিল। এমনকি স্বাধীনতার পর এপিজে ট্রাস্ট ঠিক করেছিল এই জরাজীর্ণ স্তম্ভগুলি পুরোপুরিভাবে ভেঙে এখানে আধুনিক বহুতল আবাসন বা আর্ট সেন্টার তৈরি হবে। কিন্তু কলকাতার হেরিটেজ প্রেমী মানুষ আর অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের তীব্র প্রতিবাদের কারণে সেই ধ্বংসলীলা শেষ মুহূর্তে আটকে যায়। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে রক্ষা পায় এই অমূল্য সম্পদ।
2000 সালের দিকে একটি বড় রেস্টোরেশন প্রজেক্টের মাধ্যমে এই জায়গাটিকে আবার আগের মহিমায় ফিরিয়ে আনা যায়। আজ এটি একটি শুধু নিস্তব্ধ শহর না, বরং 250 বছরের পুরনো কলকাতার উত্থান পতনের এক জ্যান্ত দলিল। এই সমাধিগুলো আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসকে টিকিয়ে রাখার লড়াইটা কতটা কঠিন ছিল। সমাধিক্ষেত্রে সবথেকে উঁচু আর আকাশ ছোঁয়া সমাধিটি হল এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের। এই বিশালাকার ওবেলিক্স আলাদাভাবে নজর কাড়ে দূর থেকেও। 250 বছর আগে ভারতের লুপ্তপ্রায় ইতিহাসকে নতুন করে বিশ্বের দরবারে চেনার পথ দেখিয়েছিলেন এই মহান গবেষক। ব্যস্ত শহরের বুক চিরে এই নিস্তব্ধ সমাধিস্থল আসলে মনে করিয়ে দেয় সময় কতটা দ্রুত হয়ে যায়। 250 বছর আগেকার সেই মানুষগুলো আজ আর নেই, কিন্তু রয়ে গেছে তাদের তৈরি এই ইতিহাস আর পাথরগুলির গায়ে খোদাই করা হাজারো না বলা গল্প। পার্কস্ট্রিটে ধুলোবালি আর কোলাহলের আড়ালে কলকাতার এই প্রাচীন নিদর্শনটি আজও এক বিষণ্ণ আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আসলে কি জানো, সময় কারোর জন্য থেমে থাকে না, শুধু সময়ের ব্যবধানে বদলে যায় প্রেক্ষাপট। আজ আমরা যেখানে দাঁড়িয়ে ইতিহাসের গল্প বলছি, একসময় সেখানে দাঁড়িয়ে হয়তো কেউ ভবিষ্যতের স্বপ্ন দেখত। সবশেষে রয়ে যায় কেবল কিছু স্মৃতি আর পাথরে খোদাই করা কিছু নাম। চলো, আজকের মতো গল্পের আসর শেষ। চেষ্টা করলাম এই ঐতিহাসিক সমাধিস্থলের কিছুটা ইতিহাস তোমাদের সামনে তুলে ধরার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।